আজ আমার বাসর রাত একটা ধর্ষিতা মেয়ের সাথে, যে কিনা আমার ঘরে আসার আগেই অনির সাথে রাত কাটিয়েছে। আমি এসব ব্যাপারে কিছুই জানতাম না যে মেয়েটা ধর্ষিতা। একটু আগেই সব জানতে পারলাম গোপন সূত্রে। কি করব কিছুই বুঝতে পারছি না। কত স্বপ্ন ছিল বাসর নিয়ে, কিন্তু আমার সব স্বপ্ন শেষ। আমার বউ আমার জন্য অপেক্ষা করছে, আর আমি একটা নির্জন জায়গায় দাঁড়িয়ে আছি। বাসর ঘরে ঢোকার ইচ্ছাটাই মরে গেছে। ওহ, পরিচয়টা তো দিলামই না। আমার নাম আবদুল্লাহ, ডাকনাম সাফিন। আমরা দুই ভাই এক বোন। আমি ছোট ছেলে, বাবা মা, ভাইয়া ভাবি আর ছোট বোন নিয়ে আমাদের সংসার ছিল। আমি মার্কেটিং একটা কোম্পানিতে জব করি। সবাই অনেক শখের বশে আমায় বিয়ে করিয়েছে, কিন্তু মেয়েটা যে ধর্ষিতা এ ব্যাপারে কেউ কিছুই জানে না। আমিও একটু আগেই জানলাম। গাছতলায় বসে বসে সিগারেট খাচ্ছি, হঠাৎ দেখি আমার সামনে ভাবিকে দেখে সিগারেটটা হাত থেকে ফেলে দিলাম। ভাবি, কী রে সাফিন, আজ তোর বাসর রাত, তুই কিনা এখানে বসে আছিস, তাও আবার সিগারেট খাচ্ছিস? তোর কি সব বুদ্ধি শুদ্ধি গেছে নাকি? আমি, না মানে ভাবি, কি কখন থেকে মেয়েটা তোর জন্য অপেক্ষা করছে, আর তুই এখানে? আজ তোর বাসর রাত, আজকেও তুই সিগারেট খেতে হবে? আমি, ভাবি, বাসর রাত করার কোনো ইচ্ছেই নাই, না করলে হয় না। আমার একটু কাজ আছে, তুমি বরং তানিয়াকে বলো ঘুমিয়ে পড়তে। ও, আমার বিয়ে করা মেয়ের নাম তানিয়া। ভাবি, তুই কি পাগল নাকি? আজ তোর কী কাজ? আর এসব কি আজে বাজে বলছিস? বিয়ের আগে তো বললি মেয়ে তোর পছন্দ হয়েছে, এখন এসব কি বাজে কথা? আমি, সত্যি ভাবি, আমার ভালো লাগছে না। আমি, আমার বন্ধু রবিনদের বাসায় যাচ্ছি, একটু কাজ আছে। ভাবি, তোর কাজের গুল্লি মারি, যা ভেতরে যা। মেয়েটা কখন থেকে অপেক্ষা করছে, আর বাবা যদি শোনে তুই এমন করছিস তাহলে কি হবে ভাবতে পারছিস? ভাবছি ভাবিকে কি কথাটা বলবো না। ভাবিকে যদি বলি তাহলে সবাই শুনবে, সবাই অনেক কষ্ট পাবে, বলা যাবে না। সবাই এত শখ করে আমায় বিয়ে করিয়েছে, সবার মন খারাপ হয়ে যাবে। তাই ভাবিকে কিছুই বললাম না। আস্তে আস্তে বাসর ঘরের দিকে এগিয়ে গেলাম। যেতে ইচ্ছা করছে না, তবুও নিজেকে জোর করে এগিয়ে নিলাম। দরজার সামনে গেলাম, সবাই আমাকে ধরে বসলো। তাদের নাকি টাকা দিতে হবে। তারা অনেক কষ্ট করে বাসর ঘরে খাটটা সাজিয়েছে। মনে মনে বলছি, কেন সাজিয়েছ, কিসের জন্য? যে বাসর ঘরে যাওয়ার আমার একটু ইচ্ছা নাই। কার জন্য সাজিয়েছ? কিন্তু কিছুই করার নাই, মনের কথা মনেই রাখতে হবে, কাউকে কিছুই বলা যাবে না। আমার না কপালটাই খারাপ। তাদের টাকা দিয়ে দিলাম, সবাই খুশিতে চলে গেছে, আর আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি। দরজা খুলবো নাকি খুলবো না, অনেকক্ষণ ভাবার পর দরজা খুললাম, ভেতরে প্রবেশ করলাম। দেখি তানিয়া লাল একটা বেনারসি পরে খাটে বসে আছে। পুরা রুমটা সাজানো বিভিন্ন কালারের ফুল দিয়ে। তানিয়ার দিকে তাকালাম, ওকে দেখতে বেশ সুন্দর লাগছে। তানিয়া হয়তো ভাবছে তার বর তাকে অনেক ভালোবাসবে, কিন্তু তানিয়া এটা জানে না তার সব খবর তার বরের কাছে চলে এসেছে। আর তার প্রতি এখন আমার প্রচণ্ড রাগ। তার বর তাকে এখন পতিতার সাথে তুলনা করছে। কেন করবে না? যে মেয়ে বিয়ের আগে অন্য পুরুষের সাথে রাত কাটায় তাকে তো পতিতাই বলা হয়। তবে তানিয়ার সাথে ঠিক কী ঘটেছে এ ব্যাপারে আমি এখনও পুরো জানি না। এটা জানি শুধু ও কারোর সাথে শারীরিক সম্পর্ক করেছে। কোনে কথা না বলে আমি রুমে লাইটটা অফ করি এবং রুমের একটা কোনায় ফ্লোরে বসে পড়ি। ডিম লাইটে তানিয়াকে এখনও দেখা যাচ্ছে। আমি ফ্লোরে বসে পড়ায় তানিয়া অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমিও ভাবছি যে হ্যাঁ, সবাই বাসর রাত বউকে নিয়ে হলেও আমার বাসর রাত বউকে নিয়ে হবে না। কিভাবে হবে? আমার বউ যে তারপর
আমি পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করি এবং একটা সিগারেট ধরিয়ে টানছি। সামনের প্যাকেটার লাইটারটা পড়ে আছে। তানিয়া আরও অবাক হলো, আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি তার চোখের দিকে তাকাতে চাই না, তাই চোখ দুটো বন্ধ করে সিগারেট খাচ্ছি আর ভাবছি, হায় রে আমার বাসর রাত। সারা জীবন বাসর রাত নিয়ে ভাবলাম কি আর আমার সাথে হচ্ছে কি। কেন যে টুম্পাকে বিয়ে করলাম না। টুম্পাকে বিয়ে করলে হয়তো আজ আমার এমন বাসর রাত কাটাতে হতো না। টুম্পা আমাকে কত ভালোবাসতো, আমি ওকে পাত্তাই দিইনি বাবা মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করব বলে। আর বাবা মা আমার জন্য এমন একটা মেয়ে পছন্দ করলো যে কিনা বিয়ের আগেই অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্কে জড়া আছে। সব আমার ভাগ্যের দোষ। বাবা মাকে কী দোষ দেব, তারা তো জানতো না। চোখ বন্ধ করে এসব ভাবছি। ভাবতে ভাবতে সিগারেটটা শেষ হয়ে গেল। চোখ খুলে দেখি তানিয়া কাঁদো কাঁদো চোখে এখনও আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে খুব মায়াবী লাগছে। ইচ্ছা করছে গিয়ে আদর করি, কিন্তু তা কিভাবে সম্ভব। আরেকটা সিগারেট ধরালাম, জোরে জোরে টানতে শুরু করলাম, কিন্তু সিগারেটে আমার কাজ করছে না। ইচ্ছা করছে অন্য কিছু খাই, ইচ্ছা করছে একটু মদ খাই, যদিও সিগারেটের বাইরে আমার কোনো নেশা নেই। তবুও আজ কেন জানি খেতে ইচ্ছা করছে। ভাবতে ভাবতে এটাও টেনে শেষ করে ফেললাম। শালা, আমি কি বাসর করছি নাকি সিগারেটের নেশায় বসছি। বাইরে থেকে সিগারেট খেয়ে আসছি, আবার এখন একসাথে দুটো সিগারেট খেয়ে ফেলেছি। চোখ যেন একটু একটু ঝাপসা দেখছি, মাথাটা ভীষণ ঘুরছে। আরেকটা সিগারেট মুখে নিলাম, হাত দিয়ে লাইটটা খুঁজছি। আরে এখানেই তো রাখছি, কই গেল। ভালোভাবে তাকিয়ে দেখি লাইটটা তানিয়ার হাতে। বুঝতেছি না লাইটটার কেন হাতে নিল তানিয়া। এসবের মানে কি? আমি কি এসবের মানে কি? তানিয়া, আজ আমাদের বাসর রাত, আর আপনি এসব কি করছেন? আমি, দেখতে পারছেন না কি করছি? সিগারেট খাচ্ছি। তুই এখানে কেন আসলি আর খাট থেকে কেন নামলি? তানিয়া, আপনার সিগারেটের গন্ধে টেকাই যাচ্ছে না। কেন খান এসব? আমি, আরে বিয়েটা মাত্র হলো, তোকে সব জবাব দিতে হবে কি না? মেজাজ গরম করিস না, যা সামনে থেকে সর বলছি। তানিয়া, আপনি আমার স্বামী, আপনি আমায় বিয়ে করেছেন। আমার সামনে আপনি এসব করতে পারেন না। আমি কি করবো না করবো তা কি তোরে জিগামু? লাইটার দে আর সামনে থেকে সর, মেজাজ এমনিতেই গরম আছে, আরও গরম করিস না। তানিয়া, না আমি দিব না। আমি, সত্যিই দিবি না? তানিয়া, না, আমার সামনে আপনি এসব খেতে পারবেন না। মেজাজ আর ঠিক রাখতে পারলাম না, কষিয়ে দিলাম এক চর খেয়ে তানিয়া দূরে গিয়ে আলমারির সাথে বাড়ি খায়। আমি উঠে ওর হাত থেকে লাইটটা নিই আর ওর চুল ধরে দাঁড় করাই, আর ওকে বলি, শোন, আমি কি করি না করি এসব নিয়ে একদম নাক গলাবি না। যদি নাক গলাস তবে আমার খারাপ চেহারা আরও দেখবি। তারপর আরেক ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিই। কেন জানি মনে হচ্ছে আলমারির সাথে বাড়ি খাওয়াতে ওর মাথা মনে হয় ফেটে গেছে। আমি কি করি না করি এসব নিয়ে একদম নাক গলাবি না। যদি নাক গলাস তবে আমার খারাপ চেহারা আরও দেখবি। তারপর আরেক ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিই। কেন জানি মনে হচ্ছে আলমারির সাথে বাড়ি খাওয়াতে ওর মাথা মনে হয় ফেটে গেছে। তবুও আমি নজর দিইনি। রুম থেকে বেরিয়ে সোজা রবিনদের বাসায় চলে গেলাম। রবিনদের দরজা নক দিলাম। কিছুক্ষণ পর রবিন দরজা খুলল। রবিন আমায় দেখে অবাক, কোনো কথা না বলে আমার দিকে তাকিয়ে আছে। আমি, কি রে, আমায় কি নতুন দেখতেছস নাকি? রবিন, তুই এত রাতে আমাদের বাসায়, কোনো বিপদ হয়েছে নাকি? আজ না তোর বাসর রাত? আমি, দূর বাসর রাত, ভিতরে আসতে বলবি নাকি বাহিরে দাঁড়িয়ে থাকবো? রবিন, আয় আয় ভেতরে আয়। রবিনের রুমে সোজা চলে গেলাম, গিয়ে সোফায় বসে পড়লাম। রবিন, কি রে, কিছু বলবি না তো? আমি, এক গ্লাস পানি খাওয়াবি?
অনেকগুলো সিগারেট খাইছি তো গলা শুকায় গেছে। রবিন: আজ তোর বাসর রাত আর তুই অনেকগুলো সিগারেট খাইছিস মানে কি? আমি: আগে তো পানি খাওয়া, তারপর বলছি সব। রবিন: এই নে পানি, এবার বল কি হয়েছে আমায়। আমি সব খুলে বললাম। রবিন: কি বলিস এসব? আমি: যা সত্যি তাই বললাম। মেয়েটা ধর্ষিতা, চরিত্রহীন মনে হয়। রবিন: তোর বাবা মাকে বলছিস? আমি: না, বাবা মাকে বললে ওরা অনেক কষ্ট পাবে, তাই কিছু এখনও বলিনি। রবিন: এখন কি করবি ভেবেছিস? আমি: দেখা যাক কি আর করা। রবিন: ভাই দেখ, যা করার ভেবেচিন্তে করিস। তারপর খাটে গিয়ে শুয়ে পড়লাম। মাথাটা ব্যথা করতেছে, চিন্তায় ভেতরটা ধুকধুক করছে। কি করব, কি করা যায় ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়ি মনে নেই। সকালবেলা প্রায় 11টায় ঘুম ভাঙল। ফোনটা হাতে নিয়ে দেখি বড় ভাই আর বাবা 100 বার থেকেও বেশি কল দিয়েছে, যা শালা বলতেও পারবো না। মোবাইল সাইলেন্ট করা ছিল। রবিনকে বললাম আমি চলে যাচ্ছি। রবিন নাস্তা করার জন্য বলল, কিন্তু খেলাম না। বাসার দিকে রওনা হলাম। কিছুক্ষণ হাঁটার পর বাসায় পৌঁছালাম। ঘরে ঢুকতেই বাবা আমার সামনে ঠাস কালে এক চর। বর, ভাই, ভাবি, আম্মু সবাই আমার সামনে রেগে ফায়ার হয়ে আছে। বাবা: সারা রাত কোথায় ছিলে? আমি: রবিনদের বাসায়। বাবা: বাসর রাতে কেউ বন্ধুর বাসায় থাকে নিজের বউকে ঘরে রেখে? তুই কি মানুষ হবি না? ভাইয়া: কী রে, কথা বলছিস না কেন? কেন রবিনদের বাসায় ছিলি? ভাবি: তুই জানিস তোর জন্য মেয়েটা কত কষ্ট পেয়েছে, তার উপরে আবার খাট থেকে পড়ে মাথা ফাটিয়ে ফেলেছে। আম্মু: আর কবে মানুষ হবি? তোর তো বোঝার বয়স হয়েছে নাকি? এটা যদি তানিয়াদের বাড়ির লোকজন জানতে পারে যে তো তাদের জামাই তানিয়াকে বাসর রাতে রেখে বন্ধুর বাসায় ছিল, কি হবে ভাবতে পারছিস? সবাইকে মুখ দেখাবো কেমন করে? মনে মনে বলছি, যা শালা, তানিয়াকে আমি ঘাড় ধাক্কা দিয়েছি, এটা বলে নাই। সবাইকে বলছে খাট থেকে পড়ে গেছে, এটা বলেছে। কিন্তু আমি যে এমনটা করতে চাইনি। আমার তো বড় শখ ছিল বাসর রাত নিয়ে। কত স্বপ্ন দেখেছি এই বাসর রাত নিয়ে। কি করে সবাইকে বলবো যে তোমরা যার সাথে আমার বিয়ে দিয়েছো সে একজন দুশ্চরিত্র মেয়ে। সে আমার কাছে আসার আগেই অন্যকে তার শরীর দিয়ে দিয়েছে। সে একজন সতী নারী না, যার জন্য তোমরা সবাই আমার এতটা বকছো। তার গোপন কথা বললে হয়তো তোমরা তার দিকে থুতু ফেলবে, কিন্তু আমি যে সত্যিটা বলতে পারছি না, তাও তোমাদের কষ্টের জন্য। কিভাবে বলবো? কোনো মুখে বলবো যে তোমরা আমার একটা দুশ্চরিত্র মেয়ের সাথে বিয়ে দিয়েছো, যার প্রতি আমার ঘৃণা ছাড়া বিন্দু পরিমাণও ভালোবাসা নেই? তোমরা আমাকে বিয়ে দিয়ে তোমাদের শখ মিটিয়েছো, আর আমার শখগুলো মাটিতে চাপা দিয়ে দিয়েছো। কিছু তাদের বলতে পারেনি। আমার চোখের কোণে পানি চলে এসেছে। সবার কোনো কথার উত্তর না দিয়ে সোজা রুমে প্রবেশ করলাম। রুমে গিয়ে দেখি তানিয়া ঘুমাচ্ছে। ওর মাথা ফাটা জায়গায় কে যেন ব্যান্ডেজ করে দিয়েছে। সোফায় গিয়ে বসলাম, তানিয়ার দিকে তাকিয়ে আছি আর মনে মনে বলছি, কেন এমনটা করলি? কেন নিজের ইজ্জতটাকে আমায় উপহার দিতে পারলি না বিয়ের আগেই অন্যের সাথে? ছি! আবার কখন যে সোফায় ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি। একটু পর কারো ডাকে ঘুম ভাঙল। আরে আমি ঘুমন্ত অবস্থায় তো কেউ আমায় ডাকে না, যতক্ষণ না আমি নিজে উঠি। কারণ ঘুমের মধ্যে আমায় কেউ ডাকলে মেজাজ ঠিক রাখতে পারি না। আস্তে আস্তে চোখ খুলে দেখি তানিয়া আমার পাশে বসে আছে আর আমার হাত ধরে আমায় ধাক্কা দিয়ে ঘুম থেকে উঠাচ্ছে। উঠে বসলাম। তানিয়া: আর কত ঘুমাবেন? এবার উঠুন না, সবাই আমাদের ডাকছে। আমি: দিলি তো মেজাজটা খারাপ করে, আমায় ঘুম থেকে ডাকলি কেন? সবাই ডাকলে তুই যা, আমার যখন ইচ্ছা হবে তখন যাম। আমি কি তোর সাথে যাইতে হবে নাকি? তানিয়া: আপনি এভাবে কথা বলছেন কেন ভয়ে ভয়ে? আমি: ওই চুপ, একদম চুপ।
আমারে টাচ করছিস কেন? আমি কি তোরে টাচ করতে বলছি? সর সামনে থেকে। তানিয়া নির্চুপ মনে মনে ভাবছে, আমি কী দোষ করলাম যে কারণে কাল আমার সাথে বাসরাত করে নাই? মানুষ প্রথম স্বামীর বাড়ি আসলে আদর পায়, আর আমি ব্যথা পেলাম। আমি কিরে, তোর কথা কানে যায় না? তোরে সামনে থেকে সরতে বলছি না? ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম তানিয়াকে। তারপর আমি ওয়াশরুমে চলে গেলাম। তানিয়া খুব কাঁদছে। ওর সাথে আমার এমন ব্যবহার কি ঠিক হচ্ছে? কাল রাতে মেয়েটার মাথা ফাটিয়ে দিলাম, চোয়ার মারলাম, আবার এখন ধাক্কা দিলাম। তাও তানিয়া কিছু বলছে না কেন? ও কেন বুঝতে চাইছে না আমি ওকে দেখতে পারি না? ও কেন ওর বাড়ি চলে যাচ্ছে না? তবে কি আমি পাঠিয়ে দেব? না না, বাসার সবাই যদি জানতে পারে তানিয়াকে আমি ওর বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি, অনেক বড় সমস্যা হবে। তাহলে এখন আমি কি করব? না পারছে গিলতে, না পারছে ফেলতে। কি করা উচিত এখন আমার? তানিয়ার চেহারাটা বেশ মায়াবী, খুব সুন্দর একটা মেয়ে তানিয়া। যে দেখবে সে তানিয়ার প্রেমে পড়বে, কিন্তু আমি পারছি না, কারণ আমি তো তার আসল রহস্য জানি। একটু পর ভাবি আসলো এবং আমাদের ডাকতে শুরু করলো। ভাবি ডাক শুনে তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হলাম এবং খাবারটা টেবিলে গেলাম। সবাই একসাথে খাবার খেতে বসলাম, কিন্তু তানিয়ার সাথে আমার খাবার খেতে ইচ্ছা করছে না। তাও চুপ করে বসে আছি। বাবা, তানিয়া, মা এখন তোমার কেমন লাগছে? মাথায় ব্যথা কি কমেছে? তানিয়া: জি বাবা, আমি ঠিক আছি বাবা। ও আচ্ছা, খেয়ে নাও। আমি না খেয়ে শুধু ভাতগুলো টিপছি। ভাবি, বাবা, বড় ভাইয়া, তানিয়া সবাই আমার দিকে তাকিয়ে আছে। তারা যে আমার দিকে তাকিয়ে আছে আমি বুঝতে পারিনি। আমি অন্য টেনশন করছিলাম। বাবা: কি সাফিন, খাচ্ছিস না কেন? আমি: খেতে ইচ্ছা করছে না। তোমরা খাও বাবা। কেন, কি হয়েছে? আমি: এমনি বাবা, কিছু না। বাবা: খেয়ে নাও। ও আচ্ছা, কাল তানিয়াদের বাসায় যাবে। তানিয়ার বাবা আমাকে ফোন করে বলেছে তোমাদের পাঠিয়ে দিতে। আমি কোথাও যাব না বাবা, কাল আমার অফিস আছে। বাবা: কেন? তুই না 10 দিনের ছুটি নিলি, তাহলে অফিস কেন যেতে হবে? তুই কাল তানিয়াকে নিয়ে তাদের বাসায় যাচ্ছিস, এটাই ফাইনাল। আমি: বাবার মুখের ওপর কিছুই বলতে পারি না। কি যে করি, মাথায় কোনো কাজই করছে না। আমি আর বাবার কথার মাঝে তানিয়া আমার দিকে তাকিয়েছিল করুণ দৃষ্টিতে। ও মনে মনে কী ভাবছে আমি জানি না। হয়তো ভাবছে যে কেন যেতে চাইছে না। আমার মেজাজটাও খারাপ হয়ে গেল। দূর, খাবারই খাবো না। প্লেটটা রেখে উঠে গেলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে। সবাই হয়তো ভাবছে কী হলো সাফিনের? সাফিন তো আগে এমন ছিল না, তবে কেন এমন করছে? আর এদিকে আমিও কিছু বলতে পারছি না যে তোমাদের ছেলের বউ একটা দুশ্চরিত্রা মেয়ে, যে কিনা বিয়ের আগেই তার দেহ বিলীন করে দিয়েছে। খাবার না খেয়ে সোজা বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে রাস্তার পাশে চলে গেলাম। সিগারেট খাচ্ছি আর ভাবছি কি করা যায়। রবিনকে ফোন দিলাম। রবিন বলল ওদের বাসায় চলে যেতে। রবিনদের বাসায় চলে গেলাম। সারাদিন আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। খাবার খেয়ে রুমে চলে গেলাম। গিয়ে দেখি তানিয়া খাটের ওপর চিন্তিতভাবে বসে আছে। আমাকে দেখা মাত্রই উঠে দাঁড়ালো। আমি কিছুই না বলে সোজা সোফায় গিয়ে শুয়ে পড়লাম। তানিয়া একটু একটু করে আমার সামনে আসছে। তানিয়া: সজোরা দিন কোথায় ছিলেন? আমি: তা কি তোকে বলতে হবে যে আমি কোথায় ছিলাম? সামনে থেকে যা, নয়তো আমার ভালো হবে না। আমার এমন ব্যবহার দেখে তানিয়া অনেক ভয় পেয়ে কান্না শুরু করলো। সামনে থেকে দৌড়ে খাটের ওপর উঠে গিয়ে শুয়ে কান্না করছে। তবে কান্নার শব্দটা বেশ ভারী। আমার এমন ব্যবহারে তানিয়ার ভেতরটা ফেটে যাচ্ছে। আমি তা বেশ ভালোই বুঝতে পারছি, কিন্তু আমি কি করব? তানিয়া যে একটু চিন্তায় মাথাটা ব্যথা করছে। ওদিকে কালকে আবার তানিয়াদের বাড়ি যাওয়ার জন্য আব্বু বলছে।
আমি তো তানিয়াদের বাড়ি যেতে পারবো না। সোফা থেকে উঠে তানিয়ার দিকে এগিয়ে গেলাম। ওদিকে কালকে আবার তানিয়াদের বাড়ি যাওয়ার জন্য আব্বু বলছে। আমি তো তানিয়াদের বাড়ি যেতে পারবো না। সোফা থেকে উঠে তানিয়ার দিকে এগিয়ে গেলাম। তানিয়ার কান্না দেখে আমার অনেক খারাপ লাগছে, কিন্তু কি করব আমি? একটা বালিশ আর একটা পাটি নিয়ে নিচে শুয়ে পড়লাম। ভাবছি কি করা যায়। মাথাটা ব্যথা করছে, দূর ঘুম আসছে না। উঠে বসলাম, সিগারেট খেতে শুরু করলাম। একটু পর তানিয়া কান্না থামায়, আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ দুটো লাল হয়ে আছে। তানিয়ার দিকে যেন আমি তাকাতেই পারছি না। আমি জানি তানিয়া মনে হয় রাতে খাবারও খায়নি। তানিয়ার পাশে গিয়ে বসলাম আমি। রাতের খাবার খাইছো? তানিয়া নির্চুপ। আমি কি হলো? আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি। খাবার খাইছো? তানিয়া আমার খিদে নেই, খাবো না। কাঁদো কাঁদো কণ্ঠে। আমি যাও খাবার খেয়ে আসো। তানিয়া আমার খিদে নেই। আমি পাগলামি না করে খাবার খেয়ে আসো। তানিয়া একটা কথা জানতে পারি? আমি বলো, কি কথা? তানিয়া আমি কি দোষ করেছি যার কারণে আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন? আমি মনে মনে বলছি, তোর দোষের তো অভাব নাই। তোর জন্য আমার সব স্বপ্ন শেষ। সময় হলে সবই জানবি। তানিয়া এখন কি বলা যায় না? আমি না, এখন বলা যাবে না। উঠে চলে আসলাম, আবার গিয়ে পাটিতে শুয়ে পড়লাম। তানিয়া শুধু কেঁদে যাচ্ছে, আর ওর কান্নার শব্দটা বিকট। ওর কান্নার জন্য কিছুতেই ঘুম আসছে না। রেগে গেলাম, ওকে বললাম, ওই কান্না করছিস কেন? তোর কান্নার জন্য আমার ঘুম আসছে না। ফালতু মেয়ে কোথাকার, চুপ থাক। আবার যদি কান্নার শব্দ শুনতে পাই না, তো দেখবি আমি কি করতে পারি। আমার এমন ধমক শুনে ও কাঁদা থামিয়ে ফেলে, তবুও কান্না করেই যাচ্ছে। তবে এখন আর কান্নার শব্দটা হচ্ছে না। ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম অফিসে যাব বলে। কিন্তু আমি জানি আমায় দেখলে বাবা অফিসে যেতে দেবে না, কারণ আজ তানিয়াদের বাসায় যাওয়ার কথা। রুম থেকে বের হব এমন সময় তানিয়া সামনে। আমায় রেডি হওয়াতে ও অবাক হলো। তানিয়া আপনি রেডি হয়ে গেছেন? একটু দাঁড়ান, আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। আমি তুই কেন রেডি হবি? তানিয়া সে কি, এই পোশাকে আমাদের বাড়িতে চলে যাব? আমি হ্যাঁ ঠিক আছে, তুই রেডি হয়ে নে, আমি একটু বাইরে থেকে আসছি। তানিয়া ওকে। বেশ খুশিতে তারপর আমি কোন রকম নিজেকে আড়াল করে বাইরে চলে যাই। তানিয়া তো জানে না যে আমি অফিসে যাচ্ছি। ও হয়তো রেডি হয়ে আমার জন্য বসে থাকবে, কারণ আমি কিছুতেই তানিয়াকে আমার স্ত্রী হিসেবে মানব না। কারণ একটা মেয়ে আমার স্ত্রী হতে পারে না। যদিও আমার ছুটি চলছে, সমস্যা নাই, বসকে বলবো আমার ছুটি আর লাগবে না। অফিসের দিকে রওনা দিলাম। রিক্সায় বসে আছি, একটু পর অফিসে চলে গেলাম। সবাই তো আমায় দেখে অবাক। বস কি সাফিন সাহেব, আপনার তো ছুটি শেষ হয়নি, অফিসে কেন আসলেন? আমি স্যার আমার ছুটি আর লাগবে না, আমার কাজ শেষ। বস ঠিক আছে, কাজ করেন, পরে দরকার হলে আবার ছুটি নিতে পারবেন। আমি জি স্যার। আমি কাজে চলে গেলাম। কাজে কোনোভাবেই মন বসছে না, শুধু চিন্তা আর চিন্তা আমার মাথায় বিরাজ করছে। দূর কাজ করতেও ভালো লাগছে না। একটু পর বাসা থেকে আব্বু ফোন দিল। যা শালা, এবার আব্বুকে কি বলবো? আমার যে কিছুই মাথায় আসছে না। ফোনটা বন্ধ করে দিলাম। আমি জানি আমার এমন কাজের জন্য আজ বাসায় অনেক কথা শুনতে হবে, কিন্তু আমি তো তানিয়াকে বউ হিসেবে মানতে পারবো না, আর তাদের বাড়ি যাওয়ার তো দূরের কথা। মনে মনে ভাবলাম বাসায় যা বলার বলবে, আমি তানিয়াদের বাসায় যাচ্ছি না। সারাদিন কাজ করলাম, সন্ধ্যায় বাসায় ফিরবো এমন সময় ভাবলাম ফোনটা অন করি। আল্লাহ জানে বাবা কতবার কল দিছে। এমন সময় রবিন কল দিল। আমি হ্যাঁ রবিন বল। রবিন তুই কোথায় রে?
আমি এই তো আসছি। তুই কই কই আসছোস? রবিন আমি মামার দোকানে আছি, তুই আয়। আমি ঠিক আছে। একটি রিক্সা নিয়ে রওনা দিলাম। কিছুক্ষণ পর মামার দোকানের সামনে গিয়ে পৌঁছালাম। রবিন কিরে ভাই, সারাদিন তোর ফোন বন্ধ কেন? তুই জানিস বাসার সবাই তোর জন্য চিন্তায় অস্থির। তোর বাবা আমাকে ফোন দিয়ে তুই কোথায় জানতে চেয়েছে। আমি তুই কি বললি? রবিন আমি কি বলবো? বললাম যে জানি না। এখন এটা বল, তুই সারাদিন কোথায় ছিলি? আমি সব কিছু খুলে বললাম। রবিন আসলেই চিন্তার বিষয়, তুই কিছু ভাবছিস নাকি কি করবি? আমি না রে, এখনও কিছু ভাবতে পারিনি। রবিন দেখ কি করা যায়। আমি ওকে বন্ধু, পরে কথা হবে, এখন বাসায় যাই। রবিন থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। আমি জানি বাসার সবাই আমার উপর রেগে আছে, কিন্তু আমার কিচ্ছু করার ছিল না। দরজার সামনে গিয়ে নক দিলাম। একটু পর ভাবি দরজা খুলে দিল। ভাবি সারাদিন কোথায় ছিলি আর তোর ফোন বন্ধ কেন? আমি অফিসে গিয়েছিলাম। মাথা নিচু করে। ভাবি তোর তো ছুটি শেষ হয়নি, তাহলে কেন গেলি? আমি বাসায় থেকেই বা কী করব। ভাবি তুই না তানিয়াকে নিয়ে আজ তোর শ্বশুর বাড়িতে যাওয়ার কথা, কেন গেলি না? তুই জানিস মেয়েটা কত কষ্ট পেয়েছে আজ তোর জন্য? মেয়েটা সারাদিন তোর আশায় বসেছিল। আমি দেখো ভাবি, আমি তানিয়াদের বাসায় যেতে পারবো না। ভাবি কেন পারবি না? আমি সময় হলে সব জানতে পারবে। আমি এখন কিছুই বলতে পারবো না। তারপর আমি রুমের দিকে চলে গেলাম। গিয়ে দেখি তানিয়া খাটে শুয়ে আছে। আমাকে দেখা মাত্রই তানিয়া উঠে বসলো। তানিয়াকে দেখে মনে হচ্ছে তানিয়া খুবই অসুস্থ, মুখটা পুরো লাল হয়ে আছে। তানিয়ার সাথে কথা বলার কোনো ভাষাই যেন আমার নেই। গিয়ে সোফায় ওপর বসে পড়লাম। মনে মনে ভাবছি আজকের কাজটা কি ঠিক হলো? তানিয়াকে এতটা কষ্ট দিলাম, সারাদিন রেডি হয়ে আমার জন্য বসেছিল। কি করব আমি? আচ্ছা তানিয়া কেন আমার অত্যাচার সহ্য করে আছে? ও কি বুঝতে পারছে না আমি ওকে সহ্য করতে পারি না? ও কেন আমার কাছে থাকতে চাইছে এত অত্যাচারের পরেও? হাজারো চিন্তা আমার মাথায় ঘুরছে। তানিয়ার কাছেও তো জানতে চাইলাম না যে ও কেন বিয়ের আগে অন্যর হাতে তার দেহ তুলে দিয়েছে। জিজ্ঞেস করব নাকি? ভাবতে ভাবতে হঠাৎ আমার চোখ বন্ধ হয়ে গেল। একটু পর অনুভব করলাম কেউ যেন আমার পাশে এসে বসলো। আস্তে আস্তে চোখ খুলে দেখি তানিয়া আমার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। আমি কিছু বলবো? তানিয়া সারাদিন কোথায় ছিলেন? আমি তোকে না বলছি আমারে তুই কোনো প্রশ্ন করবি না? তুই কি বোঝস না আমি তোরে সহ্য করতে পারি না? তানিয়া কেন সহ্য করতে পারেন না? কি অপরাধ আমার যার কারণে আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন? তানিয়ার কথা শুনে আমি অনেক রেগে গেলাম। চোখ রাঙিয়ে ওর দিকে তাকিয়ে বললাম, তোরে আমি সহ্য করতে পারি না, কারণ তুই একটা পতিতা মেয়ে।